হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে এসিএস ফিউচার স্কুলের আজকের ইংরেজি ক্লাসে অনেক স্বাগতম। আজকের পুরো ক্লাস জুড়েই আমি ফাইজুল কবির থাকবো তোমাদের সাথে। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকের ক্লাসে তোমরা যারা নতুন নবম শ্রেণীতে উঠেছো, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার টপিকগুলোর মধ্যে ট্রান্সফরমেশনের যে টপিকটা আছে সেখানে একটা নতুন ধরনের ট্রান্সফরমেশন যুক্ত হয়েছে। অর্থাৎ ট্রান্সফরমেশন টপিকটা তোমাদের ক্লাস 8-এও ছিল, কিন্তু এবছর তোমাদের একটা নতুন ধরনের ট্রান্সফরমেশন আসলে করতে হবে, এবং সেটা হচ্ছে গঠন অনুসারে যে 3 প্রকার বাক্য, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এই 3 ধরনের বাক্যের পারস্পরিক রূপান্তর বা ট্রান্সফরমেশন করা। এখন এই ধরনের সেন্টেন্সগুলো ট্রান্সফরমেশন করার আগে আমাদেরকে নিশ্চয়ই জানতে হবে যে সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি, বা কম্পাউন্ড সেন্টেন্সই বা কি। অর্থাৎ এই 3 ধরনের সেন্টেন্স আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল, এটা হচ্ছে কমপ্লেক্স, এটা হচ্ছে কম্পাউন্ড, অথবা এই ধরনের বৈশিষ্ট্যগুলো থাকলে আসলে আমরা একটা সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলি, আর এই বৈশিষ্ট্যগুলো থাকলে একটা সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। সো আজকের ক্লাসে আমরা মূলত এটাই শিখব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পড়ায় ফিরে যাই। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই 3 ধরনের সেন্টেন্স বোঝার আগে আমাদেরকে আগে একটা ছোট্ট টপিক নিয়ে একটু নলেজ থাকতে হবে, সেটা হচ্ছে ক্লজ। ক্লজ জিনিসটা কি? ক্লজকে বাংলায় বলা হয় খণ্ডবাক্য। তোমরা নিশ্চয়ই ইংরেজি ক্লজ শুনে না বুঝলেও বাংলা খণ্ডবাক্য শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে আসলে একটা বাক্যের একটা খণ্ড অংশকে বা একটা খণ্ড বাক্যকে, একটা বাক্যের একটা টুকরা, খণ্ড মানে কি এক টুকরো, সো এক টুকরো বাক্য আসলে বোঝানো হচ্ছে। ক্লজ, ইংরেজিতে ক্লজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, এবং এখানে একটা থট বা আইডিয়া প্রকাশ করা হয়। এখন আ গ্রুপ অফ ওয়ার্ডস, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এই সব কিছুই ঠিক আছে, কিন্তু আমরা যখন একটা আইডিয়া রিপ্রেজেন্ট করি বা একটা থট যখন প্রকাশ করে, তখন এই থটটা দুইভাবে প্রকাশিত হয়। একটা হচ্ছে কমপ্লিটলি প্রকাশ করা, আর আরেকটা হচ্ছে ইনকমপ্লিট থাকা, একটু মানে কিছু একটা না থাকা। এই যে কিছু পুরোপুরি একটা থট প্রকাশ করে এবং একটা থটে কিছু একটা না থাকা বা একটু আসলে অসম্পূর্ণতা থাকা, এই দুইটার উপর ভিত্তি করেই আসলে ক্লজকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে সেই ক্লজ যেখানে গ্রুপ অফ ওয়ার্ডস থাকে, একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, কিন্তু এখানে একটা থট বা একটা চিন্তা, একটা আইডিয়ার পুরোপুরি প্রকাশ ঘটে না, বরং তাকে পুরোপুরিভাবে প্রকাশ করার জন্য আমাদেরকে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাহায্য নিতে হয়। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি সেটা আমরা বুঝে যাচ্ছি এখান থেকে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে সেই স্বয়ংসম্পূর্ণ ক্লজ যার যে নিজেও একটা গ্রুপ অফ ওয়ার্ডস, তার সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, কিন্তু সে একটা আইডিয়া বা একটা থটকে পুরোপুরিভাবে প্রকাশ করতে সক্ষম। তার মানে আমরা বুঝতে পারলাম ক্লজ দুই প্রকার, ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা যেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা রয়েছে, সে নিজের যেই আইডিয়া বা থট সেটাকে পুরোপুরিভাবে স্বাধীনভাবে কিংবা অন্যের উপর নির্ভর না হয়েই প্রকাশ করতে পারে। আর ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে সে নিজের যে আইডিয়া বা যে থট সেটাকে প্রকাশ করার জন্য অন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাহায্য নেয় বা অন্য কারো উপরে ডিপেন্ডেন্ট থাকে। এখন আমাদের মূল আলোচনার বিষয় সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে গঠিত হয়। প্রথমে আসি সিম্পল সেন্টেন্সে। সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য কথাটা শুনেই আমরা বুঝতে পারছি, খুব সহজে আসলে বোঝা যায় যে এটা আসলে এমন এক ধরনের সেন্টেন্স টাইপ যেটা খুব সরল, যেখানে আসলে কোনো কমপ্লেক্সিটি নেই, কোনো কম্পাউন্ডের ঝামেলা নেই, কোনো কমপ্লেক্সিটি নেই। সো এই ধরনের সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স বলে। সিম্পল সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং এখানে আর কোনো ক্লজ থাকে না। সো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে একটা সিম্পল সেন্টেন্স গঠিত, অথবা আমরা এভাবেও বলতে পারি একটা সিম্পল সেন্টেন্স আসলে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের খুব আদর্শ এক্সাম্পল। যেমন আমরা যদি উদাহরণ দিই, আই লাভ টু রিড বুক, আমি বই পড়তে পছন্দ করি। এখানে আই একটা সাবজেক্ট, লাভ একটা ভার্ব, সাবজেক্ট আছে, ভার্ব আছে, এবং একটা ধারণা বা একটা আইডিয়াকে পুরোপুরি প্রকাশ করছে, আমি বই পড়তে পছন্দ করি। এটা দেখে আমাদের বা এটা শুনে আমাদের আর জানতে ইচ্ছা করছে না যে আমি আসলে কী ধরনের বই পছন্দ করি বা আমি কেন আমাদের কোনো প্রশ্নই আর মনে আসছে না। আমি বই পড়তে পছন্দ করি, ফাইন, ইটস আ কমপ্লিট থট। এখন ধরো যদি আমি বলি
অলদো অর দো আই লাভ টু রিড বুকস, এটা বলে যদি আমি থেমে যাই, দো বা অলদো মানে হচ্ছে যদিও, যদিও আমি বই পড়তে পছন্দ করি বলে আমি থেমে গেলাম, তারপরে ব্ল্যাঙ্ক। তাহলে এই অংশটা দিয়ে কি বোঝাবে? এখানে আমাদের আরও কিছু জানার আকাঙ্ক্ষা থেকে যায়। এই যে যে ক্লজটা বলার পরেও বা যে অংশটা বাক্যের অংশটা বলার পরে আমাদের অন্য কিছু জানার আরও কিছু জানার আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, ডেফিনেটলি সেই একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে সে তার অর্থকে পুরোপুরিভাবে প্রকাশ করতে সক্ষম নয়, বা তার অর্থটা আমরা তার থেকে পুরোপুরি পাই না, বা তার সে যে আইডিয়াটা প্রকাশ করতে চাচ্ছে সেটা আমরা পুরোপুরি পাই না। তাহলে আমাদেরকে কিভাবে সেটা করতে হবে? আমাদেরকে এখন একটা ডিপেন্ডেন্ট ক্লজের সাহায্য নিতে হবে। এটার পাশে যদি আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাহায্য নিতে হবে, আমরা যদি এটার পাশে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বসিয়ে দেই, ধরো দো আই লাভ টু রিড বুকস বাট আই ডোন্ট লাভ নোভেলস। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা তো আবার একটা ছোট ভুল আছে, মানে আমি এখন যে সেন্টেন্সটা বললাম সেটাতেও একটা ভুল আছে। দো বা অলদো, আমি সেন্টেন্সটা কি বললাম? দো আই লাভ টু রিড বুকস বাট আই ডোন্ট লাইক নোভেলস। এখানে বাটটা ইউজ করার দরকার ছিল না, কারণ দো অলরেডি একটা লাইক এই ধরনের একটা ওয়ার্ড, এখানে বাট ইউজ করার কোনো দরকার ছিল না। আমি দো দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে যদিও আমি বই পড়তে পছন্দ করি, তারপরে আমি একটা বিপরীত ধারণা প্রকাশ করবো। সো এখানে বাট ইউজ করে আমি একটা রিডান্ডেন্সি এরর করে ফেলেছি। এটা সম্পর্কে আমরা একটা অন্য ক্লাসে জানতে পারবো। সো এখন ধরো আমি যদি সেন্টেন্সটা বলি ঠিক করে, দো আই লাভ টু রিড বুকস আই ডোন্ট লাইক নোভেলস। যদিও আমি বই পড়তে পছন্দ করি, আমার আসলে নোভেলস পছন্দ না, আমি নোভেলস পছন্দ করি না, আমি হয়তো অন্য ধরনের বই পছন্দ করি, আমি হয়তো ফিকশন পছন্দ করি, নন ফিকশন পছন্দ করি, অথবা যে কোনো কিছু। সো এই যে দো আই লাভ টু রিড বুকস একটা ডিপেন্ডেন্ট ক্লজ, আই ডোন্ট লাইক নোভেলস, আই ডোন্ট লাইক নোভেলস, আই ডোন্ট লাইক নোভেলস, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ধরো আমি যদি দো আই লাভ টু রিড বুকস এই অংশটাকে বাদ দিয়েও আই ডোন্ট লাইক নোভেলস এই কথাটা বলি, এটা কি পুরোপুরিভাবে নিজের একটা অর্থ প্রকাশ করছে না? আমি নোভেলস পছন্দ করি না, দ্যাটস ইট। এটা শোনার পরে আমাদের আর অন্য কিছু জানতে ইচ্ছা করছে না। সো সে তার মানে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে কে নির্ভরশীল হয়েছিল? আগের যে ডিপেন্ডেন্ট ক্লজটা, দো আই ডোন্ট লাইক বুকস, দো আই লাভ টু রিড বুকস। বোঝা গেল? সো এই গেল আমাদের সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্স। এই যে দো আই লাভ টু, আচ্ছা, দো আই লাভ টু রিড বুকস আই ডোন্ট লাইক নোভেলস, এই যে সেন্টেন্সের টাইপটা, মানে যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে। একটা ডিপেন্ডেন্ট ক্লজ আসলে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করে আছে, এই ধরনের সেন্টেন্সকে বলে কমপ্লেক্স সেন্টেন্স। রইল বাকি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো দিয়ে যুক্ত থাকে তার ম্যাক্সিমামকে আমরা একটা ছোট্ট দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে ফ্যান বয়েজ, FANBOYS। এখন এই ফ্যান বয়েজের এফ দিয়ে বোঝায় ফর, এ দিয়ে বোঝায় অ্যান্ড, এন দিয়ে বোঝায় নর, বি দিয়ে বোঝায় বাট, ও দিয়ে বোঝায় অর, ওয়াই দিয়ে বোঝায় ইয়েট এবং এস দিয়ে বোঝায় সো। সো আমরা এইটা দিয়ে সহজে মনে রাখতে পারি যে কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আসলে ফ্যান বয়েজ দিয়ে যুক্ত থাকে। সো এখন আমরা একটু কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পলে যাই কীভাবে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত থাকে। ধরো আমি বললাম যে আই লাভ টু রিড বুকস, আই লাভ টু রাইট পোয়েমস। আমি বই পড়তে পছন্দ করি, আমি কবিতা লিখতে পছন্দ করি। এখন আমি যদি এই দুইটাকে জুড়ে দেই, একসাথে করে নেই, আই লাভ টু, এখন আমি কোন ফ্যান বয়েস থেকে কোনটা নেব? নিশ্চয়ই অ্যান্ড। আই লাভ টু রিড বুকস অ্যান্ড আই লাভ টু রাইট পোয়েমস। আমি বই পড়তে পছন্দ করি এবং আমি কবিতা পড়তে পছন্দ করি। অ্যান্ডটাকে বাদ দিয়ে দিলে যে দুইটা আলাদা আলাদা ক্লজ হয়ে যাবে। দেখো খেয়াল করে এই দুটো ক্লজই কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবে নিজের মনোভাব প্রকাশ করতে সক্ষম। আই লাভ টু রিড বুকস, ফাইন, আমি বই পড়তে পছন্দ করি। আবার আমি যদি এদিকে তাকাই, আই লাভ টু রাইট পোয়েমস, আমি কবিতা লিখতে পছন্দ করি, নাইস, চমৎকারভাবে নিজের অর্থ প্রকাশ করছে। এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমি যখন এই ধরনের একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করে ফেলবো, তখন এই ধরনের সেন্টেন্সকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা আরেকবার একটু রিভিউ করে নিই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কি। সিম্পল সেন্টেন্স হচ্ছে যেই ধরনের সেন্টেন্সে আসলে একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে,
যেমন আই লাভ টু রিড বুকস। কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য হচ্ছে যেই বাক্যে একটা ইন্ডিপেন্ডেন্ট এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজটার উপর আসলে ডিপেন্ডেন্ট ক্লজটা নির্ভরশীল থাকে। যেমন দো আই লাভ টু রিড বুকস, আই ডোন্ট লাইক নোভেলস। যদিও আমি বই পড়তে পছন্দ করি, আমি নোভেলস পছন্দ করি না। কম্পাউন্ড সেন্টেন্স কি? এখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত রাখার শর্টকাট হচ্ছে ফ্যান বয়েজ। সো ফ্যান বয়েজ দিয়ে যুক্ত থাকে, এদেরকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। যেমন আই লাভ টু রিড বুকস অ্যান্ড আই লাভ টু রাইট পোয়েমস। এই ছিল আমাদের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের একটা খুব বেসিক ধারণা। আশা করি আজকের ক্লাসের পরে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে সিম্পল সেন্টেন্স কারা, কমপ্লেক্স সেন্টেন্স কারা এবং কম্পাউন্ড সেন্টেন্স কারা। পরবর্তীতে ট্রান্সফরমেশনের ক্লাসে আমরা শিখব কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হয়, কমপ্লেক্সকে কিভাবে কম্পাউন্ড করতে হয়, অথবা কম্পাউন্ডকে কীভাবে সিম্পল করতে হয়। তো এই প্রত্যেকটা ট্রান্সফরমেশন আমরা ট্রান্সফরমেশনের ক্লাসে শিখব। আশা করি ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, এসএস ফিউচার স্কুলের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।